ও প্রচণ্ড মার খেলো শান্তা, তাও নিজের ছোট ভাই বোনদের সাথে। সাথে গর্ভধারিণী মাও আছেন। এটা যে তার নিত্যদিনের সঙ্গী। দিনে একবার খাবার খাক না খাক, মারটা তো ওকে খেতেই হয়। কখনো ভাবিনি শান্তা এভাবে রোজ রোজ শারীরিক আর মানসিক নির্যাতন সহ্য করতে হবে ওকে। শান্তা চাকরিজীবী বাবা মায়ের প্রথম সন্তান। বাবা মা দুজনে চাকরি করতেন। অনেক পরিবারেই বাবা মা উভয় চাকরিজীবী হওয়ার দরুন বাচ্চারা মা বাবা থেকে যথেষ্ট পরিচর্যা পায় না, অবহেলায় বড় হতে থাকে। খেলার বয়স থেকে একাকিত্ব আবছা হাত অন্ধকারচ্ছন্ন করে তোলে এমন পরিস্থিতি থাকা অনেক বাচ্চাদের জীবন। এই ধরনের বাচ্চাগুলো যে অনেকাংশে নির্বোধ হয়ে থাকেন। শান্তার বেলাও তার বিপরীত কিছু ঘটেনি। বাবা মা বাইরে থাকায় ছোটবেলা থেকে একাকিত্ব ভোগে সে। 2006 সালে সিএনজি অ্যাক্সিডেন্ট করেন ওর বাবা। তখন ওনার ডান পা ভুল চিকিৎসার জন্য অকেজো হয়ে যায়। সাথে ডায়াবেটিস আর হাই প্রেশারের সমস্যা ধরায় পড়ে। বাবা অসুস্থ থাকাকালীন শান্তার মা বাবার সেবা, চাকুরি, রান্নাবান্না নিয়েই পড়ে থাকতেন। ওর ভাই বোনরাও নিজেদের নিয়ে ব্যস্ত থাকতো। এদিকে শান্তার একাকিত্ব জীবনের কোনো সমাপ্তিই ছিল না। ও একা কখনো বাড়ির বাইরে যায়নি, এমনকি স্কুল কলেজের সীমানাও বাইরে পা রাখেনি কথা কখনো ভাবিনি। ওর জীবন বলতে পড়ালেখা, ঘর পরিবার ছিল। কোনো বন্ধু ছিল না তেমন। নীরব, গম্ভীর আর ভীতু স্বভাবের মেয়ে শান্তা। রঙিন পৃথিবীর হরেক লোকের হরেক ধরনের সম্পর্ক পুরোই অজানা তার মস্তিষ্কে। কোনো বন্ধু বান্ধব না থাকায় নমনীয় স্বভাবের কারণেই অনেকে ওকে নিয়ে ব্যঙ্গ করত। কলেজে অনেককে ক্লাসমেট ওকে ব্যঙ্গ করে আউট অফ সোসাইটি উপাধি দেয়। 2014 সালের লাস্ট স্টেজে এসে কিডনির সমস্যা ধরা পড়ে শান্তার বাবার, কিন্তু চিকিৎসা শুরুর আগে মারা যায়। শান্তা এসএসসি পাশ করার 10 দিন পর ওর বাবার মৃত্যু হয়। তারপর মাই সংসারের বোঝা মাথায় নেন। এদিকে এ+এর মতো উজ্জ্বল পদবি পেয়েও এইচএসসি পাশ করার শান্তা উপজেলা শহরে বাড়ি হলেও ভর্তি হয় জেলার শহরে নামকরা এক জাতীয় বিশ্ববিদ্যালয়ে। হিসাব বিজ্ঞান সাবজেক্টে অনার্স করবে লক্ষ্য স্থির করে সে। অতঃপর হাতে একটা স্মার্টফোন আসে ওর। এর আগে নিজস্ব কোনো ফোন ছিল না। যেহেতু দুনিয়ার জ্ঞান ওর যথেষ্ট কম ছিল, তাই স্মার্টফোন হাতে পেয়ে সেটার পার্শ্ব প্রতিক্রিয়ার খেয়ালটা মাথায় আসেনি শান্তার। ওটা হাতে পাওয়ার কিছুদিন পর ফেসবুক ব্যবহার শুরু করে। বন্ধু বান্ধবীদের আগে না থাকার ফলে বাইরের জগৎ সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। যে যাই বলতো বিশ্বাস করতো, কেউ মেসেজ করলে কথা বলতো তার সাথে। এইভাবেই একদিন ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় একজনের সাথে। শান্তার কলেজের পাশে লোকটার বাসা ছিল। পরিচয় হবার 2-3 দিন পর লোকটা ওকে দেখা করার প্রস্তাব দেয়। শান্তা রেল লাইনে দাঁড়িয়ে রোজ হেঁটে ভার্সিটিতে যেত। বিষয়টা ওর মনে উৎফুল্লতা ভাব খেলিয়ে যেত। সকালে রেল লাইন উপর দিয়ে হেঁটে সূর্যি মামার মিষ্টি রোদ গায়ে মাখতে ভালোই লাগতো শান্তার। আশপাশে সুন্দর শীতল পরিবেশ হাত বাড়িয়ে যেন ডাকতো ওকে। সেদিন যখন লোকটা ওকে দেখা করার কথা বলল, শান্তা ওকে সেই রেল লাইনে আসতে বলল। ভাবলো কলেজ যাওয়ার পথে দেখা করে নিবে। ওর কথা মতো লোকটা আসলো। লোকটাকে দেখে খানিকটা বিব্রত বোধ হয় শান্তার, যার ফলস্বরূপ লোকটাকে দেখলেও কোনো কথা না বলে রেল লাইনের উপর দিয়ে হেঁটে চলে যেতে নেয়। তখন লোকটা পিছন থেকে বলে ওঠে, এই যে আপনি পরে যাবেন তো, নিচে হাঁটেন। তখন শান্তা নরম স্বরে বলল, আমার অভ্যাস হয়ে আছে, পড়ব না। অতঃপর লোকটার সাথে একটু কথা হয়। লোকটা শান্তাকে কলেজ পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে যায়। কলেজে ক্লাস শেষে লোকটা আবার শান্তার সাথে দেখা করে। তারপর লোকটা নিজের জীবন সম্পর্কে অনেক কথাই বলতে শুরু করে শান্তাকে। লোকটার নাকি একটা প্রাক্তন প্রেমিকা ছিল, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসতো। তবে মেয়েটা তাকে ধোঁকা দিল। অবশেষে ওই মেয়েটা ওকে ভালোবাসেনি, বেসেছিল ওর টাকাকে। তার সাথে সম্পর্ক থাকাকালীন অন্য ছেলের সাথে সম্পর্কে জড়ায় আর সরল মনে মেয়েটিকে ভালোবাসে। ওর পিছনে পানির মতো টাকা বিলি করছে। বিদেশ থেকেও নাকি অনেক ধরনের পণ্য আনিয়ে দিত মেয়েটাকে। এমনকি আইফোনও গিফট করেছিল। ওর সাথে ঘুরতে গেলেও পকেট ভর্তি টাকা নিয়ে যেত হতো। আর অধিকারত্বশীল ওই মেয়েটাই ছিল। এত কিছু করার পরেও ওকে মেয়েটা ছেড়ে চলে গেল।
লোকটার কথাগুলো শুনে ওর জন্য খারাপ লাগা কাজ করে শান্তার মনে। লোকটার ভাষ্যমতে শান্তার সাথে কথা বলে ওই মেয়েটার দেওয়া আঘাত নাকি ভুলে থাকতে সে সক্ষম হয়, নিজের মন খানা প্রশান্তির ছোঁয়া নিয়ে যেতে পারে। শান্তা বলতো ওর সাথে কথা বলে নিজের হতাশা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারে সে। প্রশান্তিসূচক বাণীগুলি শান্তার মনে কেমন যেন এক ভালো লাগার টান সৃষ্টি করে লোকটাকে নিয়ে। অতঃপর শান্তা ওকে যথেষ্ট সময় দিতে শুরু করে। যতটুকু পারত শান্তা ওকে সঙ্গ দিত। লোকটা প্রায় প্রতিদিন মেয়েটার বাসার সামনে, এমনকি কোচিং সেন্টারেও যেত। শান্তাকে নিয়েই যেত সাথে করে। মেয়েটাকে দেখতে পেত ওরা, তবে মেয়েটার সামনে নিজেরা পড়তো না কখনো। লোকটা ওকে বলে মেয়েটার বাবা নাকি ওর নামে কেস করেছে, এমনকি গুন্ডা দিয়ে ওকে মার খাইয়েছে অনেক। তারপরও লোকটা ওই মেয়েকে ভালোবাসে। ওর কথাগুলো শুনে শান্তার অনেক খারাপ লাগলো, ওর জন্য সহানুভূতি জড়ো হলো মনে, সাথে একরাজ্য ভালো লাগা। কখনো কখনো যে সহানুভূতি থেকে ভালোবাসার উৎপত্তি হয়ে যায়। এভাবে দিন চলতে থাকে। একটা সময় পর লোকটা শান্তাকে বিয়ের প্রস্তাব দেয়, তবে শান্তা সেটা মজাক মনে করে রাজি হয় না। এভাবেই কেটে যায় 1 বছর। লোকটা রোজ শতবার প্রেমের প্রস্তাব দেয় ওকে, তবে শান্তা তা মানতে নারাজ। হঠাৎ একদিন লোকটা জানায় ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। 3 দিনের মাথায় ওর বিয়ে। কথাটা শুনে পর শান্তার অবস্থা খারাপ হয়ে যায়। কোনো মতে মনকে, এখানে হাজরা হবে না, এখানে শান্তা হবে, কোনো মতে মনকে তা মানতে বাধ্য করতে পারেন না সে। লোকটাকে সে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে শান্তা। তবে কি ভালোবাসার বহিঃপ্রকাশ করায় আগেই শান্তা হারিয়ে ফেললো ভালোবাসার মানুষটিকে? মনে উঠেছে জোরালো ঝড়, জানে না সমাপ্তি আদৌ কি আছে। যে তারিখে লোকটা নিজের বিয়ে বলেছিল, সেদিন শান্তা লোকটাকে ফোন করে বলে সম্ভব হলে একবারের জন্য ওর সামনে আসতে। ওকে দেখতে চায়, সে যদি হয়ে থাকে তা শেষবার। তবে শান্তার দেখা করার কথার বিপরীতে লোকটা বলে যে শান্তার সাথে দেখা করতে পারবে না, কারণ এই মুহূর্তে ও মা বোন সহ আরও অনেকের সামনে আছে। লোকটা যে মেয়েকে বিয়ে করবে তার বাড়ি না কি কুমিল্লা, তাই ট্রেনে করে যাবে সেখানে। সেই অনুযায়ী শান্তা ওখানে এসেছিল একবার ভালোবাসার মানুষটিকে দেখার জন্য। আগের থেকে এসে রেল স্টেশনে বসে থাকে শান্তা। তবে সেদিন আর লোকটা শান্তার সামনে আসেনি। শান্তা ব্যথিত মন নিয়ে কলেজে চলে যায়। মন খারাপ করে সারাদিন কলেজে বসে থাকে। দিনটা বড্ড বাজেভাবে কাটে ওর। সন্ধ্যায় লোকটাকে ফোন করে শান্তা বিয়ের কাজ শেষ হয়েছে কিনা জানতে। লোকটা বলল বিয়ে হয়ে গেছে, রাতেই ওখানে থাকবে। তবে যখন শান্তা ওদের ছবি চাইলো, তখন লোকটা হাসতে হাসতে লোকটি বলল যে 3 দিন ধরে শান্তার সাথে মজা করেছে। ও নিজের বাবার সাথে চট্টগ্রামে গিয়েছিল কোনো কাজে। তখন আর শান্তা নিজের মনের অব্যক্ত অনুভূতিগুলি ব্যক্ত না করে পারে না। অতঃপর দুজনের মধ্যে ভালোবাসা নামক সুন্দর সম্পর্কের সূচনা হয়। শান্তা মেনে নেয় যে ও লোকটাকে ভালোবাসে। শান্তাকে রোজ কলেজ থেকে বাড়ি পৌঁছে দিত সে। সময় পেলে দুজনে ঘুরতে যেত। ভালোই কাটছিল দিনগুলো। এভাবে কেটে গেল আরও 2 বছর। ওদের প্রথম দেখা হওয়ার আগেই লোকটা মাস্টার্স কমপ্লিট হয়ে গেছিল। বাবা ব্যাংক ম্যানেজার ছিলেন, তাই তার টাকার অভাব তেমন একটা ছিল না। নিজেও টিউশনি করিয়ে অনেক টাকা জমিয়েছেন। যেহেতু অভাব ছিল না, তাই তখন আর চাকরি করা নিয়ে তেমন মাথা খাটাতো না লোকটা। এসব নিয়ে কোনো চিন্তা বা চেষ্টা কিছুই করছিল না। তবুও একটা স্কুলে চাকরির জন্য নিবন্ধন দিলে সেখানে টিকে যায় সে। কিন্তু জয়েন করতে গিয়ে কিছু সমস্যার সৃষ্টি হলে সে জবটা করা হয়ে ওঠে না ওর পক্ষে। লোকটার বাবা ওকে টাকা দেওয়া বন্ধ করে দেন। ওর জমানো টাকা শেষ, চাকরিও নাই। এক কথায় বেকার সে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে শান্তা। বাবা না থাকায় মায়ের উপার্জন কম ছিল। শুধু ভার্সিটি যাওয়ার জন্য 50 টাকা করে পেত শান্তা যান ভাড়া হিসাবে। দুপুরে খাবার টাকাও পেত না শান্তা, এমনকি ঘর থেকে ওকে হাত খরচের টাকাও দেওয়া হতো না। আর তাই লোকটাকে কিছু দিয়েও উঠতে পারতো না। যান ভাড়া থেকে সবসময় 5 থেকে 10 টাকা বাঁচিয়ে নিত শান্তা। রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়া আসা করলে 10 টাকা বাঁচত ওর। এভাবেই টাকা জমিয়ে ফোনের খরচ চালাতো শান্তা। ইতিমধ্যে শুরু হয় লকডাউন। ভার্সিটি বন্ধ, ফলস্বরূপ টাকা পাওয়া বন্ধ। কোনো রকম 2-3 মাস দুটো টিউশনি পায় শান্তা। অপরদিকে লোকটার ধার করে নিজের খরচ চালাচ্ছে। প্রতি মাসে শান্তার টিউশনি ফি আসার 1 ঘন্টার মধ্যে 1500 টাকার মধ্যে
নিজের জন্য 200-300 টাকা রেখে বাকি সব টাকা বিকাশ করতো লোকটাকে। এভাবে কোনো রকমে চলছিল দিনগুলো। একদিন লোকটা ফোন করে বলল ওকে যে ওর করোনা পজিটিভ আসছে। কথাটা শুনে মন ঘাবড়ালো শান্তার। লকডাউনে গাড়ি না চললেও সকল বাধা উপেক্ষা করে শান্তা ছুটে গেল লোকটাকে এক নজর দেখবে বলে। আবারও ভালোভাবে টেস্ট করানোর জন্য তার টাকার প্রয়োজন ছিল। সেদিন শান্তার কাছে কিছু টাকা থাকলেও তা সে লোকটাকে তা আর দিয়ে আসতে পারে না। এদিকে হুট করে শান্তার বিষয়টা জানতে পারে ওর পরিবার। এ নিয়ে মা আর ছোট ভাই বোন মিলে ওকে অনেক মারধর করতো প্রায় রোজ। শান্তার পরিবার খুব কড়া ধরনের পরিবার ছিল, তাই ওর কোনো ছেলের সাথে প্রেমের সম্পর্ক, সেটা শোনার পর ওর উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয়। শান্তা লোকটাকে ফোন করে এসব বললে লোকটা একই জবাব, আরে পরিবার থাকলে তো এমন কিছু হওয়াটা স্বাভাবিক, সহ্য করো, আমার জব হলে তোমাকে বিয়ে করে নিয়ে যাব। এই আশ্বাসে পড়ে থাকতে থাকতে মেয়েটিকে সব সহ্য করে নিত শুধু ভালোবাসার মানুষটিকে দেখানো অল্প সুখের আশায়। রোজ মার খেত, লোকটাকে বলতো, তবে শান্তার মনে হতো শান্তার মার খাওয়ার কথাগুলো যেন লোকটা মজাই পেত, তার যেন তেমন কোনো যায় আসতো না। লোকটা যখন করোনা আবারও টেস্ট করার প্রয়োজন পড়ে, তখন লোকটা সুদের উপর কিছু টাকা এনেছিল, যা শান্তাকে জানায় সে। শান্তা টিউশনির ফি দিয়ে তার দুজনের খরচ চালানোর সাথে সুদের টাকা দিয়ে ওঠা যাচ্ছিল না। তবে ভালোবাসার মানুষটার অসহায়ত্ব সহ্য করার ক্ষমতা ছিল না শান্তার। শখ করে রূপার নুপুর জোড়া বানিয়েছিল, যার মূল্য 2200 টাকা। তা বিক্রি করলো 900 টাকায়। নাকের জন্য কিনা 550 টাকায় নোজপিন 100 টাকায় বিক্রি করলো সে। মোট 1000 টাকা লোকটাকে দিয়ে সুদের ভরপাই করার জন্য। তারপর আর একটা টিউশনির ব্যবস্থা করে শান্তা। নিজের সাথে লোকটার হাত খরচ বহন করেছিল সে, সাথে সুদের ভরপাই খরচা শান্তা চালাচ্ছিল। কিন্তু দিন দিন শান্তার প্রতি লোকটার আচরণ খারাপ হতে শুরু করে। শুধু নিজের প্রয়োজনের সময়টা একটু ভালো আচরণ করত। এদিকে হুট করে লোকটা বলে ওঠে শান্তাকে, আমি আমার ধারটা শেষ করতে দাও প্লিজ। শান্তা বিস্মিত হলো কথাটা শুনে। অতঃপর লোকটা জানালো সে একটা মহিলার কাছ থেকে ধার নিয়েছে। মহিলাটি দেহ ব্যবসা করত, অতএব শান্তার মাথা ঠিক থাকে না। যে করে হোক ও লোকটার ধার শোধ করবেই। শান্তার মনে পড়ে যায় নিজের ব্যাংকের কথা, যেখানে শান্তা গত 2-3 বছরে গাড়ি ভাড়া থেকে বেঁচে যাওয়া টাকা জমিয়ে রেখেছিল। সেগুলো বের করে মোট 4500 টাকা পেল শান্তা। টাকাগুলো সে লোকটাকে দিয়ে দিল। এভাবে একটু একটু করে শান্তা লোকটার সকল ধার শোধ করলো। কিন্তু ধীরে ধীরে লোকটা শান্তাকে সময় দেওয়া আরও কমিয়ে দেয়। শান্তা একান্ত নিজ প্রচেষ্টায় সম্পর্ক টিকিয়ে রাখছিল, সেখানে লোকটার অবদান শূন্য। অবশেষে লকডাউনের মাত্রা একটু কম হলো। শান্তা আবারও প্রাইভেট পড়াতে শুরু করলো। তখন ঘর থেকে ভাড়া দেওয়ার মতো ওকে 70 টাকা দেয়। লকডাউনের ফলস্বরূপ ভাড়া বেশি, তাই তখন শান্তা অনেক অসুস্থ ছিল বটে। তার কোমর আর পেটে খুব ব্যথা করতো, শরীরের ডান দিক প্রায় অবশ থাকতো ওর। তাও লোকটার সাথে দেখা করার তাগিদে 27-29 কিলোমিটার যেত শান্তা। দুজনের মধ্যে কারো কাছে তেমন টাকা না থাকায় শান্তার প্রায় 2 কিলোমিটার মতো জায়গা হাঁটতে হতো। এতে শান্তার অনেক কষ্ট হলেও মনে একটা প্রশান্তি কাজ করত, কারণ লোকটাকে ও দেখতে পেত সচক্ষে, ওর সাথে কথা বলতে পারত। এই লোকটাই শান্তার সাথে দেখা হলে একটু ভালোভাবে কথা বলতো, নয়তো তেমন খোঁজই নিত না। আর শান্তা তাছাড়া অনেকটা পথ হেঁটে যাওয়ার ফলস্বরূপ যান ভাড়ার টাকাগুলো বেঁচে যায় ওর, যাতে ওই টাকাগুলো ওই লোকটাকে দিয়ে আসতো। লোকটার ফেরার ভাড়া হিসাবে দুপুরে প্রাইভেট থাকতো শান্তার, তাই খিদে লাগাটা তো স্বাভাবিক ছিল না। তবে টাকার অভাবে কিছু কিনে খেতে পারতো না, আর টিফিনও নিত না শান্তা, যার ফলস্বরূপ আলসার হয়ে যায় ওর। এভাবে 5 মাস গেল, ওদের সম্পর্কের 5 বছর পূর্ণ। অন্যদিকে পরিবার থেকে বিয়ের চাপ দিচ্ছিল শান্তাকে, রাজি না হয় ক্রমাগত শান্তার চাপের হার ক্রমাগত বাড়তে থাকে, অবস্থা আরও খারাপ হতে থাকে। অতঃপর শান্তার কথাগুলো লোকটাকে জানায়, বলল শুধু ওর পরিবারের সাথে কথা বলে রাখতে পারে, না হয় বিয়ে করা যাবে। তাহলে শান্তা কি একটু একদিক থেকে টেনশন ফ্রি থাকবে? ওকে রোজ রোজ আর মায়ের খেতে হবে না, মানসিক ও শারীরিকভাবে প্রশান্তি থাকবে সে। তবে লোকটা এটাও করতে রাজি হলো না। তার জয়নিং লেটার আসে, এটা শান্তাকে জানায় নাই।
একদিন প্রাইভেটে যাওয়ার সময় শান্তা দেখলো যে লোকটা ওর ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছে। শিওর হওয়ার জন্য তাকে ফোন করলো শান্তা। তখন বলে সে শান্তার ভার্সিটিতে কিসের যেন কিছু পেপার জমা দিতে এসেছিল। শান্তা আরও বিপরীতে কোনো প্রশ্ন করলো না তাকে, অন্ধের মতো বিশ্বাস করে গেল, যেমনটা সে সর্বদা করে। তার 3 দিন পর বাড়ি ফেরার সময় শান্তাকে জানায় যে শান্তার কলেজের পাশের হাই স্কুলে জয়েন করেছে সে। সেদিন এই জন্য এসেছিল সেখানে, কিন্তু সেদিন মিথ্যে বললেও ওর কাছে তবুও এই দিন শান্তার মনে অনেক প্রশান্তির খেলা করেছিল, এটা ভেবে যে ওর ভালোবাসার মানুষকে কেউ আর বেকার বলতে পারবে না। তারপর কাটে কিছুদিন, মাসের বেতন হাতে আসলো লোকটার, তবে সে বিষয়ে একটা বারও শান্তাকে জানায়নি লোকটা। অথচ তাকে শান্তা নিজের প্রতিটা বিষয়ে জানাতো। কিছুদিন পর শান্তা জানতে পারে মামলা করেছে অন্য মেয়ে, যেই মেয়ের সাথে নাকি বিয়ে হয়েছিল লোকটার, মেয়ে নাকি নারী নির্যাতনের মামলা করেছে। 4 লাখ টাকা দিয়ে সেই মামলা শেষ করছে লোকটা। কিন্তু শান্তাকে লোকটা বলল যে ওই মেয়ে চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে, আর গুন্ডা দিয়ে ওই মেয়ের মার খাইয়েছে, আর এক্স জিএফ এর মায়ের খাওয়াও নাই। এই কথাগুলো শান্তা অন্ধের মতো বিশ্বাস করে গেল। লোকটা কোনো মতেই স্বীকার করলো না যে সে মেয়েটাকে বিয়ে করেছে। ঘর থেকেও বিয়ের জন্য চাপ বাড়তে থাকে, মার খাওয়া তো প্রতিদিনের রুটিন হয়ে গেছে। পরিবার থেকে বলা হয়েছে ওকে বিয়ে করলে শান্তাকে আইনিভাবে ত্যায্য করা হবে। তারপরেও শান্তা লোকটাকে বিয়ের জন্য চাপ দেয়। তবে সে প্রত্যুত্তর বলে শান্তা ওর পরিবার থেকে যতটুকু সম্পদ পাবে সব কিছু তার নামে আগে লিখে দিলে সে ওকে বিয়ে করবে, নয়তো করবে না। এদিকে শান্তার শরীর দিন দিন খারাপ হতে থাকে। ঘর থেকেও চিকিৎসা করাচ্ছে না, টিউশনি ছেড়ে দিতে বাধ্য করেছে মা ভাই, পড়ালেখা বন্ধ করে দিচ্ছে ওরা শান্তার। তখন শান্তা চতুর্থ বর্ষে। নিরুপায় হয়ে লোকটাকে বলে ওকে চিকিৎসার জন্য কিছু টাকা দিতে। তবে সে শান্তাকে টাকা তো দিলই না, উল্টো খোটা দেওয়া শুরু করলো। তারপর কয়েকটা দিন পর টিউশনের বকেয়া টাকা পায় শান্তা, প্রায় 1,000 টাকা। আরও কিছু টাকা হাতে জমা ছিল, ওগুলো নিয়ে মাকে না জানিয়ে জেলা শহরে চলে যায় লুকিয়ে। গিয়ে কিছু টেস্ট করার পর তখন তার ডান কিডনিতে সমস্যা ধরা পড়ে। বাড়ির জানানোর পর মা কিছুটা সদয় হয় শান্তার উপর। লোকটাকে জানালে বলে এসব কোনো সমস্যা নয়। পরে শান্তার মা ঢাকায় গিয়ে আবার নতুন করে মেয়ের টেস্ট করান। তখন রিপোর্ট আসলে ফ্যাটি লিভার, প্রস্রাবের থলিতে সমস্যা। সবথেকে বড় সমস্যা হলো সেটা হলো মেরুদণ্ডের একদম নিচের ডান পাশে হাড় ফাঁকা হয়ে ক্যালসিয়াম বের হয়ে গেছে। সেটা অনেক আগের পাওয়া কোনো আঘাতের জন্য হয়েছে। এই আঘাতটা ওর প্রেমিক পুরুষের দেওয়া। গত 2 বছর আছে লোকটা একটু অসভ্যতা করতে চায় শান্তার সাথে। সেদিন শান্তা দেখা করতে গিয়েছিল তার সাথে। একটা রাস্তা দিয়ে হাঁটছিল দুজন আশেপাশে, তখন লোক সমাগম ছিল না। এই সুযোগে লোকটা একটু ফাজলামো করে শান্তার পিছনে চলে আসে আর ওকে পিছন থেকে টেনে ধরে। এতে শান্তা কোমরে আর পেটে খানিকটা প্রেশার পড়ায় শান্তা কিছুটা বেঁকিয়ে যায় আর নিজেকে ছাড়াতে চায়। লোকটা কি একটা ভেবে শান্তাকে ছেড়ে দেয় হুট করে, যাতে শান্তা রাস্তায় আছড়ে পড়ে, যার ফলস্বরূপ কোমরের পিছনে অনেকটা আঘাত পায় সে। সেদিন লোকটা শান্তার কাছে একবারও জানতে চায় নাই ও ঠিক আছে কি না। ওকে ওই অবস্থায় রেখে চলে যায় লোকটা। উঠোনেও চেষ্টাও করেনি একবার। আর দ্বিতীয়বার আঘাতটা ছিল টেস্ট করানোর 4-5 দিন আগে। ছোট বোন যখন রাগের মাথায় শান্তাকে মারছিল, তখন শান্তা ভীষণ অসুস্থ থাকার জন্য বোনের দেওয়া আঘাতগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। দাঁড়ানোর থেকে ফ্লোরের উঁচু একটা জায়গায় পড়ে গিয়েছিল, যার ফলস্বরূপ কোমরের মেরুদণ্ডের দিকটায় আঘাত পায় সে। ট্রিটমেন্ট কিছুদিন চলছিল, কিন্তু এখন আবার ঘর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তা। অনেক বুঝিয়ে মায়ের হাতে পায়ে ধরে পরীক্ষাটা দিতে পারল শান্তা। লোকটার জন্য শান্তাকে আরও অনেক বিপদের সম্মুখীন হতে হয়। ভালোবাসার মানুষটিকে দেখা পাওয়ার জন্য প্রতিদিন রাস্তায় 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো তাকে। একদিন ওর জন্য দাঁড়িয়ে আছে শান্তা। প্রায় সন্ধ্যা 6টা, দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ করে অপেক্ষা করছিল সেদিন। তখন এক লোক এসে বলল, চলো তোমাকে নিয়ে আজ হোটেলে থাকবো, আর 3 দিন কক্সবাজারে ঘুরবো একসাথে। কিছু না বলে চুপ করে দাঁড়িয়েছিল শান্তা। তারপর শান্তার প্রেমিক আসতে দেখে বাজে লোকটা চলে গিয়েছিল। লোকটার একটু ভালোবাসার বিপরীতে কোনো বিপদ, কোনো মার, কোনো অন্যায় অত্যাচার গায়ে মাখত না শান্তা। এত কিছুর পরেও
ভালোবাসা তো দূরের কথা, লোকটা অল্প ব্যবহারটাও কপালে জুটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল শান্তার। লোকটা জব হওয়ার আগে ওকে বিয়ের কথা বললেও জব হলে বিয়ে করবে, জব হওয়ার পরে বলে মামলা শেষ হলে বিয়ে করবে, এখন মামলা শেষ হলে বলে বোনের বিয়ে দিয়ে বিয়ে করবে, এরপর আবার বলে শান্তার জব হওয়ার পর বিয়ে করবে, আবার বলে শান্তার মা যদি তাকে 15 লাখ টাকা আর শান্তার ভাগে সব সম্পত্তি দেন তবেই বিয়ে করবে তাকে। লোকটাকে শান্তা এমনিতেও টাকা দিলে কখনো জামা কাপড় দিতে পারেনি, এই জন্য একটু একটু করে টাকা জমিয়ে খুব সুন্দর একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল। সে যেদিন তাকে দেখা করেছিল সেদিন হিংস্র জানোয়ারের মতো আচরণ করছিল সে শান্তার সাথে। সেদিন 5 বছরের সম্পর্কটা শেষ করে দিল খুব সহজে। শান্তার ত্যাগ নিঃস্বার্থ ভালোবাসার কোনো মূল্যই দিল না, উল্টে শান্তাকে নিচু করলো। সম্পর্ক ভাঙার দায়ভার শান্তার ঘাড়ে চাপালো, বলে শান্তা তার যোগ্য না। শান্তা নাকি অসুস্থ থাকে বেশিরভাগ সময়, ও নাকি রাগী জেদি, এজন্য ওর শান্তাকে আর প্রয়োজন নেই। ওর মতো মেয়ের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না সে। তার হাতে পায়ে ধরে কান্না করছিল সেদিন শান্তা, তার জীবনে নিজের একটু জায়গা বাঁচিয়ে রাখার তাগিদে। আগে প্রায় সময় বলতো, তুমি আমার পায়ের নিচে আমার দাসী হয়ে থাকতে পারলে থাকবা। আজ শান্তা দাসীর জায়গাটা দিল না সে। যখন লোকটা সম্পদ চাইতো তখন শান্তা বলল, আমি তো টাকা সম্পদ সব দিব, এর বিনিময়ে আমাকে পরিবার ছাড়তে হবে। পরে আপনি এসব পাওয়ার পর আমাকে ছেড়ে দিলে আমি কোথায় যাব? আমার তো কোনো চাকরি নেই, যাওয়ার জায়গা নেই। তখন উত্তরে লোকটা বলতো, এমনটা হওয়া স্বাভাবিক না, হতেই পারে। যে 1-2 জন ফেসবুক ফ্রেন্ড সাথে ছিল তাদের সাথেও যোগাযোগ বন্ধ করে দিয়েছিল শান্তা লোকটার জন্য। কোনো বন্ধু তো এমনিতেই ছিল না, পরিবার তো ওর বিরুদ্ধেই ছিল। তখন সব মিলিয়ে ভেঙে পড়ছিল শান্তা, এতটা বিষণ্ণ ছিল যে আত্মহত্যা করতে চেয়েছিল সে। অতঃপর বিষণ্ণতাটা কাটাতে ফেসবুকে যেসব 2-1 জন বন্ধুদের সাথে যোগাযোগ করলো তারা শান্তাকে অনেক বোঝায়। বিশেষ করে একজন বন্ধু ওকে বলে, আগে পড়ালেখা করে চাকরি করে নিজে প্রতিষ্ঠিত হ, নিজেকে স্বাবলম্বী করতে, তারপর না হয় অন্য চিন্তা করা যাবে। এসব আবেগ আপ্লুত হয়ে অন্যের জন্য নিজের জীবন নাশ করে কি লাভ, যেখানে যার জন্য নিঃস্বার্থ সব করে গেলা। শান্তা সেইভাবে স্বার্থপরতা দেখালো, অবশেষে ছুঁড়ে ফেললো শান্তাকে। শান্তা নিজেকে শক্ত করার যথেষ্ট প্রয়াস করতে শুরু করলো। মূল সম্পর্কটা শেষ হয়েছিল সেদিন যেদিন শান্তা বিয়ের কথা বলাতে লোকটা শুধু বলেছিল, সম্পদ চাই, বাবার বাড়িতে যা পাবে সব সম্পদ, 5 ভরি সোনা নগদ 15 লাখ টাকা দিলেই বিয়ে করব। শান্তা আর কোনো পথ রইল না নিজেকে গুটিয়ে নেওয়া ছাড়া। এখানে লোকটার সাথে মাঝে মাঝে কথা হয়, তবে আগের মতো না, আগের সম্পর্কের খাতিরে না। শান্তা পারেনি লোকটার সাথে সব রকম যোগাযোগ বন্ধ করতে। ভালোবাসার টানে যে আবদ্ধ, সে সময় লাগবে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিতে। তবে অনেকাংশে লোকটা নিয়ে মনে থাকা অসীম অনুভূতিগুলো নিজের আয়ত্তে নিয়ে এসেছে। লোকটার সাথে সম্পর্ক না থাকায় এখন আর মার খেতে হয় না শান্তাকে, বিয়ের চাপও এখন তেমন দেওয়া হয় না। পড়ালেখা করছে শান্তা, গত কয়েক মাস আগে অনার্সের ফাইনাল এক্সামে ফার্স্ট ক্লাস উপাধি পেয়ে উত্তীর্ণ হয়েছে। লক্ষ্য, বিসিএস এর ক্যাডার বা দ্বিতীয় শ্রেণীর যে কোনো একজন অফিসার হিসেবে দেখতে চায় নিজেকে। চাকরি পাওয়ার 4-5 বছর পর জবের পাশাপাশি হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসা করার আশা আছে তার। তারপর টাকা জমিয়ে বিশাল বাড়ি করতে চায়, ওটাতে গৃহহীন অসহায় লোকদের আশ্রয় দিবে। কর্মদক্ষমদের নিজে বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে কাজে লাগাতে ইচ্ছুক। শান্তা সেলাই, পার্লার, এমনকি রান্নার ট্রেনিংও করেছে। এমনিতে ইলেকট্রিক, গ্যাস ও সাপ্লাইয়ের কাজ করতে জানে। নিজেকে সমাজের প্রথম শ্রেণীর মানুষের কাতারে দাঁড় করানোই এখন জীবনের লক্ষ্য তার। গত ঈদ উল ফিতরের 2 দিন আগে 28শে রমজানের দিন একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয় শান্তার, যাতে তার কনুই পর্যন্ত কেটেছে আর কবজিটায় ভেঙে গেছে। ঈদের সময় ডাক্তারদের যথেষ্ট কমতির কারণে অপারেশন অনেক দেরিতে হয় ওর। এখনও হাতের ক্ষত সারেনি, হাত ভালো হতে সময় লাগবে অনেক। এখনও লোকটার সাথে মাঝে মধ্যে কথা হয় ওর। লোকটা অ্যাক্সিডেন্টের কথা জানতে পারলেও ওকে এক নজরও দেখতে আসেনি। বিয়ে করবে এখনও বলে, তবে ওকে টাকা দিতে হবে, ওর সত্য কখনো বদলাবে না। লোকটার ইনকাম দিন দিন বেড়েই চলেছে, টাকার কোনো কমতি নেই। সে বিলাসবহুল জীবন
এখন শান্তার আর কোনো প্রয়োজন নেই তার। তবে এখন তাতে তেমন একটা আসে যায় না শান্তার। অ্যাক্সিডেন্টের ফলস্বরূপ ৪৪তম বিসিএস দিতে পারল না শান্তা। তবে ৪৫তম বিসিএস চেয়ে দিবে এটা পণ। একদিন শান্তা সফল হবে এটাই প্রত্যাশিত। কত স্বপ্ন নিয়ে ছিল, বিয়ে করবে, স্বামীর সাথে প্রেম করবে, সুখে সংসার করবে, ইসলামের নীতিতে চলবে, দুনিয়ার এক টুকরো জান্নাতের সৃষ্টি করবে। কিন্তু আবেগ আপ্লুত হয়ে ভুল পথে পা বাড়িয়ে গেল শান্তা। সে আফসোস হয়তো আর কখনো যাবে না। তবে কখনো আর বিয়ে করবে কি না ভেবে নিয়েছে। জীবনটা নিজের মতো করে গুছিয়ে নেবে। ভালো থাকুক শান্তা। শান্তার মতো অজস্র সোজাসাপটা লোকগুলোর এটাই কামনা। সবাইকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। কারো সাথে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তার সম্পর্কে আগের থেকে ভালো করে জেনে নিন। এমন এমন প্রায় ঘটনা ঘটছে যে একজন কাউকে প্রপোজ করলে চট করে অপর পক্ষ থেকে একসেপ্ট করে নেয়। কিন্তু এমনও তো হতে পারে লোকটার সাথে কয়েকদিনের পরিচয় থেকে শুধু ভালো লাগার সম্পর্ক। তখন যা প্রপোজাল একসেপ্টের পর আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। আর ভালো লাগা কাটিয়ে ওঠা হয়ে গেলে ভালোবাসা কাটিয়ে দায় হয়ে পড়ে। তাই ভালোবাসায় বন্ধনে জড়ানোর পূর্বে ভালো লাগা ব্যক্তির সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। সবার অনুরোধ রইল আমার, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না দয়া করে। আর একটা কথা সবাইকে বলতে চাই, হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, তবুও বলবো, পারলে বিয়ের আগে প্রেমের সম্পর্ক থেকে দূরে থাকুন। বিয়ের পর পবিত্র প্রেম করুন। দুনিয়া ও আখেরাতের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।